মার্কিন সেনারা পালিয়ে বাংকারে ঢুকছেন। ক্ষেপণাস্ত্রের আওয়াজে কেঁপে উঠছে পুরো ঘাঁটি। আর হাজার মাইল দূরে বসে একজন ইরানি কমান্ডার হাসছেন, কারণ তিনি জানেন যুদ্ধ জিততে হলে ট্যাঙ্ক বিমানের মতোই গুরুত্বপূর্ণ একটা স্মার্টফোন। এই গল্পটা শুরু হয়েছে 17 জুলাই জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে। সেদিন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় এক মার্কিন সেনা তার মেটার স্মার্ট গ্লাস দিয়ে ভিডিও ধারণ করেন। দেখা যায় সেনারা হুড়োহুড়ি করে বাংকারে আশ্রয় নিচ্ছেন। ভিডিওটি পরে ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে, আর সেই একটি ভিডিওই ইরানের হাতে তুলে দেয় এমন তথ্য যা কোনো জাসুস উপগ্রহ দিতে পারত না। কি ছিল সেই ভিডিওতে? মার্কিন সেনা সদস্য কোথায় ছিলেন, কিভাবে বাংকারে গেলেন, কত দূরত্ব, কত সময় লাগলো, সব। অ্যাডমিরাল ব্র্যাড কুপার, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সর্বোচ্চ কমান্ডার, নিজেই স্বীকার করেছেন এই তথ্য শত্রুপক্ষের জন্য অত্যন্ত মূল্যবান। কিন্তু এখানেই গল্পের মজা। ইরান কিন্তু কোনো হ্যাকিং করেনি, কোনো গোপন কিছু করেনি। তারা শুধু খোলা চোখ রেখেছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বুলিয়েছে। ওপেন সোর্স ইন্টেলিজেন্স এটাই আজকের যুদ্ধের নতুন অস্ত্র। অ্যাডমিরাল কুপার তার 28 জুলাইয়ের চিঠিতে লিখেছেন, আমাদের সেনাদের মোবাইল ফোনে ধারণ করা ছবি ও ভিডিও সাংবাদিকদের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এসব উন্মুক্ত তথ্য ইরানকে আমাদের ঘাঁটি ও অভিযান সম্পর্কে মূল্যবান তথ্য দিচ্ছে। মার্কিন সেনারা নিজেরাই নিজেদের গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন। একজন সৈনিক পরিবারকে জানাতে চাইছেন, আমি নিরাপদ আছি। আর সেই ভিডিও থেকে ইরান বুঝে ফেলছে মার্কিন ঘাঁটির কোন স্থাপনায় আঘাত হয়েছে, কোনটা বেঁচে গেছে, কোথায় সৈনিকরা আশ্রয় নিচ্ছে। কুপার নিজেই বলেছেন, ইরান জানে তারা ক্ষেপণাস্ত্র ছুড়েছে, কিন্তু জানে না সেটি লক্ষ্যবস্তু থেকে 50 মিটার দূরে পড়েছে নাকি খালি রানওয়েতে, নাকি জনবহুল স্থাপনায়। আর সংবাদ মাধ্যমে প্রকাশিত বিস্তারিত তথ্য কার্যত ইরানের জন্য বিনামূল্যে যুদ্ধ ক্ষয়ক্ষতির মূল্যায়নের কাজ করে দিচ্ছে। এটাই তো আসল কৌশল। ইরান এখন আর শুধু ক্ষেপণাস্ত্র ছোড়ে না, তারা ছোড়ার পরেও শেখে। প্রথম হামলার ফলাফল দেখে দ্বিতীয় হামলাটি আরো নিখুঁত করে। আর এই শিক্ষার উৎস মার্কিন সেনার নিজের ইনস্টাগ্রাম স্টোরি। কুপার সতর্ক করেছেন, এই তথ্য প্রকাশের চূড়ান্ত মূল্য দিতে হতে পারে মার্কিন সেনা সদস্য এবং মিত্র দেশগুলোর বেসামরিক নাগরিকদের প্রাণ দিয়ে। এরপর কি হলো? মার্কিন বাহিনী হতবাক। তারা এত বড় সামরিক শক্তি, এত প্রযুক্তি, এত ইলেকট্রনিক জ্যামিং, কিন্তু একটা স্মার্টফোনের কাছে হার মানছে। রয়টার্সের সূত্র জানিয়েছে, জর্ডানে অবস্থানরত কিছু মার্কিন সেনাকে জানানো হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে তাদের মোবাইল ফোন জব্দ করা হতে পারে। পুরো মধ্যপ্রাচ্যে এমন ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। হাজার হাজার সেনা যারা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে ব্যক্তিগত ফোনের উপর নির্ভরশীল, তাদের কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হবে। কারণ একটাই, ইরান খুব সহজেই তাদের তথ্য পেয়ে যাচ্ছে। কিন্তু এটা কি নতুন কিছু? না। মার্কিন কর্মকর্তারা বহু বছর ধরে সতর্ক করে আসছেন যে স্মার্টফোনের অবস্থান ভিত্তিক অ্যাপ শত্রুপক্ষের হাতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিতে পারে। চলতি বছরের মে মাসে রয়টার্স জানায়, স্মার্টফোন থেকে সংগৃহীত বাণিজ্যিক লোকেশন ডেটা ব্যবহার করে মার্কিন সেনাদের গতিবিধি পর্যবেক্ষণের চেষ্টা করা হয়েছে। অর্থাৎ ইরান শুধু ভিডিও দেখছে না, তারা ডেটাও বিশ্লেষণ করছে। ইরান সংকট এখন সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র সেখানে যুদ্ধ জ্বরে আক্রান্ত। হরমুজ প্রণালীর ব্লকেড নিয়ে ওয়াশিংটন ব্যস্ত। কিন্তু পর্দার আড়ালে এক নতুন শক্তি দ্রুত উঠে আসছে। চীন এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করছে। ওয়াশিংটন যেখানে যুদ্ধে করেছে, চীন সেখানে তাদের সক্ষমতা বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের নজর এখন মধ্যপ্রাচ্যে, কিন্তু এটি চীনের জন্য এক আশীর্বাদ। চীনের নজর এখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। তারা তথ্য সংগ্রহে ব্যস্ত। তাদের গোয়েন্দা জাহাজ লিওনিং 1 এখন ওমান উপসাগরে। এটি ওত পেতে আছে। যুক্তরাষ্ট্রের প্রতিটি যুদ্ধ বিমানও জাহাজের ওপর নজর রাখছে। তারা যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক সংকেত চুরি করছে। বেইজিং এখন যুদ্ধের ময়দানের আসল চিত্র পাচ্ছে। ভবিষ্যতে যুদ্ধের পরিকল্পনা তৈরিতে এটি তাদের বড় অস্ত্র। চীন শুধু নজরদারি করছে না, তারা অস্ত্রও দিচ্ছে। ইরানকে তারা ম্যানপ্যাড বা কাঁধে বহনযোগ্য মিসাইল দিচ্ছে। এগুলো অতি আধুনিক। FN-6 বা QW-12 মিসাইলগুলো খুব বিপজ্জনক। এগুলো দিয়ে হেলিকপ্টার বা ড্রোন অনায়াসেই নামানো যায়। যুক্তরাষ্ট্রের AC-130 গানশিপের জন্য এটি বড় হুমকি। আকাশপথ এখন আর নিরাপদ নয়। চীনা প্রযুক্তির এই মিসাইলগুলো মার্কিন ফ্লেয়ারের বিভ্রান্তি মানে না। তারা লক্ষ্যবস্তু ধ্বংস করেই ছাড়ে। চীনের নৌবাহিনী এখন অকল্পনীয় গতিতে বাড়ছে। তাদের হাতে এখন 332টির বেশি যুদ্ধ জাহাজ। তাদের 3টি বিমানবাহী রণতরী আছে। ধ্বংসাত্মক সব ডেস্ট্রয়ার তৈরি করেছে তারা। দক্ষিণ চীন সাগরে তাদের আধিপত্য বাড়ছে। স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে চীনের ইউলিন ঘাঁটি। হাইনান দ্বীপে তারা বড় পরিবর্তন এনেছে। সেখানে পাহাড়ের নিচে গোপন ঘাঁটি তৈরি করেছে তারা। সাবমেরিনগুলোকে তারা মাটির নিচে লুকিয়ে রাখছে। সেখানে নতুন নতুন জেট তৈরি হচ্ছে।
চীনের পারমাণবিক সাবমেরিনগুলো এখন সেখানে নিরাপদ। তারা তাদের দ্বিতীয় পর্যায়ের পারমাণবিক প্রতিরোধ গড়ে তুলছে। চীনের হাতে এখন YJ-21 হাইপারসনিক মিসাইল আছে। এটি শব্দের চেয়ে 10 গুণ দ্রুত চলে। এটি আটকানো প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো এখন চীনের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের হাতে 11টি শক্তিশালী বিমানবাহী রণতরী আছে। তাদের আছে 100 বছরের অভিজ্ঞতা। তারা বিশ্বের সেরা। চীন এখনো নতুন, তাদের মাত্র 14 বছরের অভিজ্ঞতা। তাদের 3টি রণতরী লিওনিং, সানডং এবং ফুজিয়ান তাদের সবচেয়ে আধুনিক। তারা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নকল করছে। তাদের J-35 যুদ্ধ বিমান দেখতে অনেকটা F-35 এর মতো। তারা যুক্তরাষ্ট্রের নকশা কপি করছে। তাদের সফটওয়্যার ও হার্ডওয়্যার হয়তো ভিন্ন, কিন্তু তারা দ্রুত শিখছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে বলা হয়েছিল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হবে অগ্রাধিকার, কিন্তু এখন তারা ইরান নিয়ে ব্যস্ত। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র কি ভুল জায়গায় লড়ছে? চীন কোনো যুদ্ধে জড়ায়নি, কিন্তু তারা সামরিক সক্ষমতায় অনেক এগিয়ে গেছে। তারা কোনো রক্তক্ষরণ ছাড়াই শক্তিশালী হচ্ছে। ইরানের এই সংঘাত কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি বিশ্ব ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে। যুক্তরাষ্ট্র ব্যস্ত একটি যুদ্ধে, আর চীন ব্যস্ত তাদের আধিপত্য বিস্তারে। খেলার মাঠ বদলে যাচ্ছে দ্রুত। চীন এখন নীরব, কিন্তু সবচেয়ে বড় কৌশলগত বিজয়ী। পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এখন চীনের হাতে। যুক্তরাষ্ট্র যদি সতর্ক না হয়, তবে তারা এক বিশাল কৌশলগত ধাক্কা খেতে যাচ্ছে। চরম উত্তেজনার মধ্যেই ঘি ঢাললেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান ও বর্তমান সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। তবে তার হুমকি কেবল ক্ষেপণাস্ত্র ছোড়া বা জাহাজ ডোবানোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তিনি যা বললেন তা সামরিক ইতিহাসে এক চরম দুঃসাহসিক চ্যালেঞ্জ। রেজাই সাফ জানিয়ে দিলেন তিনি চান যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান শুরু করুক। কেন? কারণটা যতটা সামরিক তার চেয়েও বেশি কৌশলগত। মোহসেন রেজাইর হিসাবটা একদম সোজাসাপটা এবং নিষ্ঠুর। তার মতে যুক্তরাষ্ট্র যদি ভুল করেও ইরানের মাটিতে পা রাখে, তবে তা হবে তেহরানের জন্য এক বিশাল সুযোগ। রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক ইউনিফর্ম পরে হাজির হয়ে তিনি যে দাবি করলেন, তাতে পিলে চমকে যাওয়ার দশা বিশ্ব রাজনীতিকদের। রেজাই বলেন, যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান শুরু করলে সেটি হবে দারুণ, কারণ আমরা হাজার হাজার মার্কিন সেনাকে জিম্মি করব, আর প্রতিজন জিম্মির মুক্তির বিনিময়ে আমরা $100 কোটি করে দাবি করব। রেজাইর এই বয়ান মূলত যুক্তরাষ্ট্রের ভঙ্গুর অর্থনীতির দিকে একটি পরোক্ষ খোঁচা। তিনি বোঝাতে চেয়েছেন, ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধের মরণ ফাঁদে ফেলে মার্কিনদের কেবল রণক্ষেত্রে নয়, অর্থনৈতিকভাবেও দেউলিয়া করে ছাড়বে ইরান। তার ভাষায়, মার্কিনরা নিরবিচ্ছিন্ন যুদ্ধকে ভয় পায়, কিন্তু ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং অভ্যস্ত। ক্ষেপণাস্ত্রের নিচে মার্কিন রণতরী। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পুলিশ কিনে নিয়ে মোহসেন রেজাই যে ভাষায় আক্রমণ করেছেন তার রীতিমতো রণহুঙ্কার। বর্তমানে এই গুরুত্বপূর্ণ নৌপথে মার্কিন অবরোধ চলায় পরিস্থিতি উত্তপ্ত। রেজাই দাবি করেন, মার্কিন নৌবাহিনী এখন সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্রের নাগালে রয়েছে। তিনি ট্রাম্প প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ট্রাম্প হরমুজ প্রণালীর পুলিশ হতে চান, এটি কি সত্যিই আপনার কাজ? তার দাবি অনুযায়ী IRGCর ভাইরা ইতিমধ্যে ক্ষেপণাস্ত্রের মুখ আব্রাহাম লিঙ্কন সহ সব মার্কিন যুদ্ধজাহাজের দিকে ঘুরিয়ে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দেন যে প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই মার্কিন জাহাজগুলো সলিলি সমাধি হবে এবং একটি জাহাজকেও পালিয়ে যেতে দেয়া হবে না। তার মতে ইরানকে যুদ্ধের ময়দানে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই। তিনি বরং ইরানি কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন যেন তারা অর্থনৈতিক ইস্যুতে আলোচনার সময় আরো কঠোর অবস্থান নেয়। রেজাইর যুক্তি পরিষ্কার, এখন আর ওয়াশিংটন শর্ত দেবে না, বরং ইরানই নির্ধারণ করবে আলোচনার গতিপথ। তিনি বিশ্বাস করেন, আলোচনার টেবিলে ইরান তখনই শক্তিশালী হবে যখন মার্কিনরা জানবে যে যুদ্ধের ময়দানে তাদের জন্য কেবল মৃত্যু আর জিম্মি হওয়ার ভয় অপেক্ষা করছে। মোহসেন রেজাই 1981 থেকে 1997 সাল পর্যন্ত IRGC নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি জানেন, সরাসরি শক্তির লড়াইয়ের চেয়ে মনস্তাত্ত্বিক লড়াই অনেক সময় বেশি কার্যকর। তার এই স্থল অভিযানের আমন্ত্রণ আসলে যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করার পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ মনোবল চাঙ্গা করার একটি কৌশল। তিনি পৃথিবীকে এই বার্তায় দিতে চাইলেন যে ইরান কেবল আত্মরক্ষা নয়, বরং মার্কিন আগ্রাসনকে আয়ের উৎস এবং রাজনৈতিক বিজয়ের হাতিয়ারে পরিণত করার সাহস রাখে।
ইতিহাসের ধুলোমাখা পাতায় একটি সতর্কবার্তা বারবার খোদাই করা আছে। কোনো সাম্রাজ্যই ইরান বা প্রাচীন পারস্যকে পদানত করতে পারেনি। এটি কেবল ভূগোলের লড়াই নয়, এটি এক অদম্য সভ্যতার টিকে থাকার লড়াই। আলেকজান্ডার থেকে চেঙ্গিস খান, রোমান সম্রাট থেকে সোভিয়েত ইউনিয়ন, যারা ইরান জয় করতে চেয়েছে তারা হয় নিজেদের অস্তিত্ব হারিয়েছে, নয়তো ইতিহাসের আস্থা কুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমেরিকা মধ্যপ্রাচ্যের উত্তাল ভূ রাজনীতিতে আটকা পড়েছে, তখন এই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি কি আবারও দেখা দিচ্ছে? আমেরিকা আজ একটি অদ্ভুত দ্বিধায় নিমজ্জিত। ইরানের বিরুদ্ধে তাদের তথাকথিত সর্বশক্তি প্রয়োগের ব্যর্থতার পেছনে রয়েছে 4টি অকাট্য গাণিতিক ও কৌশলগত সত্য। প্রথমত, স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা। ইরান কোনো ছোটখাটো দেশ নয়। দুর্ভেদ্য জাগ্রস ও আল বোর্স পর্বতমালা এবং বিস্তৃত মরুভূমির আড়ালে লুকানো এক বিশাল ভূখণ্ড। সামরিক বিশ্লেষকদের মতে ইরানকে পূর্ণাঙ্গভাবে দখল করতে অন্তত 30 থেকে 40 লক্ষ সৈন্যের প্রয়োজন, যা বর্তমান মার্কিন সামরিক সক্ষমতার সম্পূর্ণ বাইরে। ইরানকে জয় করা মানে কেবল একটি দেশকে আক্রমণ করা নয়, বরং একটি পর্বত সম প্রতিকূলতার সাথে লড়ে নিজেকে নিঃশেষ করা। দ্বিতীয়ত, ব্যবসায়িক মডেল বনাম রণকৌশল। আমেরিকার সামরিক কাঠামো আজ আর কেবল যুদ্ধ জয়ের জন্য নয়, বরং মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মুনাফা অর্জনের জন্য ডিজাইন করা। $100 মিলিয়ন একটি F-35 যুদ্ধবিমান যখন $50,000 ড্রোন দিয়ে ধ্বংসের হুমকি পায়, তখন আমেরিকার ব্যবসায়িক মডেলটি ভেঙে পড়ে। এটি আর তলোয়ারের লড়াই নেই, এটি এখন গণিতের লড়াই। ইরান অত্যন্ত কৌশলে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক ব্যয়ের গোলক ধাঁধায় ফেলেছে, যেখানে প্রতিপক্ষকে থামাতে গিয়ে আমেরিকা নিজেই অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পথে। তৃতীয়ত, অ্যাসিমেট্রিক কস্ট এক্সচেঞ্জ। আধুনিক যুদ্ধের ময়দানে ইরান এমন এক অসম যুদ্ধ চালু করেছে যেখানে তারা স্বল্প খরচে বিশাল ক্ষয়ক্ষতির ভয় দেখাচ্ছে। হরমুজ প্রণালীর মতো বিশ্ব অর্থনীতির লাইফলাইন ইরানের হাতের মুঠোয়। এই পথ বন্ধ হওয়া মানে বিশ্বজুড়ে তেলের দাম $150 ছাড়িয়ে যাওয়া এবং বৈশ্বিক অর্থনীতির তাসের ঘর ধসে পড়া। ডলারের আধিপত্য বা পেট্রো ডলার ব্যবস্থার উপর এটি এক বিশাল আঘাত, যা আমেরিকার গ্লোবাল পাওয়ারের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। চতুর্থত, লড়াই করার অদম্য মানসিকতা। আমেরিকা যেখানে এই সংঘাতকে একটি রাজনৈতিক এজেন্ডা হিসেবে দেখে, ইরানিদের কাছে এটি তাদের অস্তিত্বের লড়াই। আমেরিকার জন্য এটি একটি দূরবর্তী ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, আর ইরানের জন্য এটি গ্রেট শয়তানের বিরুদ্ধে পবিত্র প্রতিরক্ষা। দীর্ঘস্থায়ী যুদ্ধের ক্লান্তিতে পেন্টাগনের যখন ধৈর্যের বাঁধ ভাঙছে, তখন ইরান প্রমাণ করছে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ধৈর্যের কোনো বিকল্প নেই। ইতিহাস সাক্ষী, রোমান সাম্রাজ্য থেকে ব্রিটিশ সবাই অতিরিক্ত বিস্তারের নেশায় নিজের পতন ডেকে এনেছিল। আজ আমেরিকা কি সেই একই ভুল করছে? একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে বিশ্বজুড়ে অর্থনৈতিক চাপের বোঝা। ইরান কোনো সাম্রাজ্যকে যুদ্ধের ময়দানে সশরীরে ধ্বংস করার প্রয়োজন বোধ করে না, বরং তারা সময়ের সাথে তাল মিলিয়ে সাম্রাজ্যগুলোকে ভেতর থেকে জীর্ণ ও রক্তশূন্য করে দেয়। পরিশেষে ইতিহাসের এই খেলায় প্রযুক্তির ঝলকানি সাময়িক হতে পারে, কিন্তু টিকে থাকার লড়াই মূল অস্ত্র হলো ধৈর্য। ইরান কেবল একটি দেশ নয়, এটি 3000 বছরের এক সভ্যতার শক্তি। তারা জানে কিভাবে ঝড়কে মোকাবিলা করতে হয় এবং কিভাবে ধীর স্থির পায়ে সময়কে নিজের অনুকূলে আনতে হয়। সংযুক্ত আরব আমিরাত কখনোই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। দেশটির পুরো সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি দাঁড়িয়ে আছে নিশ্চয়তা বিক্রির ওপর। বিশেষ করে দুবাই শহরটি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে তার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং বাণিজ্যের অনবদ্য প্রবাহের কারণে। কিন্তু গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান, ইসরায়েল ও মার্কিন সংঘাতের ছোঁয়া যখন দুবাইয়ের আকাশ সীমায় পৌঁছেছে, তখন থেকে সেই দীর্ঘ লালিত দুবাই স্বপ্ন এক চরম অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। দুবাই হলো বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল ফাইন্যান্স, বাণিজ্য এবং পর্যটন হাব। এখানে প্রায় 81,000 মিলিয়নিয়ার বসবাস করেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুবাইয়ের সেই জৌলুস এখন ফিকে হতে শুরু করেছে। 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরান সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে 350টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় 2000 ড্রোন ছুড়েছে। এই হামলার পরিমাণ ইসরায়েলের ওপর চালানো হামলার প্রায় সমান। কিন্তু ইসরায়েল ও আমিরাতের মধ্যে বড় একটি পার্থক্য হলো ইসরায়েলের জনগণ যুদ্ধের মাঝেও টিকে থাকার মানসিকতা রাখে। অন্যদিকে দুবাইয়ের ভিত্তি হলো লেনদেনমূলক। হামলার শুরু থেকেই দুবাই থেকে সম্পদশালীরা তাদের ব্যক্তিগত জেটে করে দেশ ছাড়তে শুরু করেছেন। হোটেলের দাম কমছে, শপিং মলগুলো জনশূন্য এবং রিয়েল এস্টেট সূচক মাত্র কয়েকদিনে প্রায় 30% নিচে নেমে গেছে।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, যা বিশ্বের অন্যতম ব্যস্ত যোগাযোগ মাধ্যম, ক্রমাগত ড্রোন হামলার মুখে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি পাম আইল্যান্ডের ফেয়ারমন্ট হোটেলে ইরানি প্রজেক্টাইল আঘাত হানার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে। এরপর 8 মার্চ দুবাই বিচের উপর দিয়ে ইরানি শাহী ড্রোন ও 10 মার্চ বিমানবন্দরে হামলার চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। তেহরানের দৃষ্টিকোণ থেকে আরব আমিরাত সরাসরি যুদ্ধ না করলেও তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ের অংশ এবং ইসরায়েলের সহযোগী আঞ্চলিক অংশীদার। তাই ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে আক্রমণ না করে দুবাইয়ের মতো স্পর্শকাতর বাণিজ্যিক কেন্দ্রগুলোতে আঘাত হেনে যুদ্ধের ব্যয় বাড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে। তারা জানে দুবাইয়ের সবচেয়ে বড় শক্তি এর প্রেডিক্টেবিলিটি। যখনই কার্গো হ্যান্ডলিং বা ফ্লাইটে দেরি হবে, তখনই বৈশ্বিক বিনিয়োগকারীরা বিকল্প খুঁজতে শুরু করবেন। দুবাইয়ের জনসংখ্যার 9 জন নাগরিকের মধ্যে প্রায় 8 জনই বিদেশি। এদের মধ্যে পশ্চিমা পেশাজীবী থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার শ্রমিকরা রয়েছেন। এই বিশাল জনসংখ্যার সাথে দুবাইয়ের সম্পর্ক জৈবিক নয়, বরং বাণিজ্যিক। অর্থাৎ যতক্ষণ এখানে সুযোগ এবং নিরাপত্তা থাকবে, ততক্ষণই তারা এখানে অবস্থান করবে। যখনই জীবনের ঝুঁকি দেখা দেবে, তখন তাসের ঘরের মতো এই অভিবাসী সমাজ ভেঙে পড়ার উপক্রম হবে। বড় বিনিয়োগকারীরা ইতোমধ্যে তাদের পোর্টফোলিও বৈচিত্র্যময় করতে শুরু করেছেন এবং পুঁজি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। যদিও আমিরাতে নেতৃত্ব যুদ্ধ পরবর্তী সময়ে নতুন প্রণোদনা, গোল্ডেন ভিসা বা বেইল আউট প্যাকেজ দিয়ে অর্থনীতি পুনর্গঠনের চেষ্টা করবে, কিন্তু অবিচ্ছিন্ন প্রবাহের যে ভাবমূর্তি দুবাই বিক্রি করত, তাতে বড় ধরনের ফাটল ধরেছে। দুবাইয়ের মডেলটি এতদিন চমৎকারভাবে কাজ করছিল, কারণ সবাই ধরে নিয়েছিল যে এই শহরটি ভূ রাজনীতির ঊর্ধ্বে। কিন্তু বর্তমান সংঘাত প্রমাণ করেছে যে কোনো শহরই ভৌগোলিক অবস্থান এবং সংঘাতের বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকতে পারে না। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এখন বারুদ স্তূপের ওপর দাঁড়িয়ে আছে বিশ্ব রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধের হুমকির বিপরীতে ইরানকে সরাসরি পূর্ণ সমর্থন জানিয়ে চীন এবার ওয়াশিংটনকে দিয়েছে কড়া রেডলাইন সতর্কবার্তা। বেইজিংয়ের এই শক্ত অবস্থান পুরো পরিস্থিতিকে এক নতুন ও ভয়াবহ মোড় দিয়েছে। চীনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুন এক কূটনৈতিক বার্তায় স্পষ্ট করে দিয়েছেন, হরমুজ প্রণালী কোনো একক দেশের ইচ্ছায় নিয়ন্ত্রিত হতে পারে না। বেইজিংয়ের বাণিজ্যিক স্বার্থ ও জ্বালানি নিরাপত্তা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সতর্ক করেছেন, কোনো বহিঃশক্তি যদি এই জলপথে চীনের বাণিজ্যিক প্রবাহে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে তা সরাসরি বেইজিংয়ের স্বার্থে আঘাত হিসেবে গণ্য হবে। এটি ট্রাম্প প্রশাসনের প্রতি চীনের সরাসরি চ্যালেঞ্জ। উত্তেজনার পারদ আরও ছড়িয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একটি বিস্ফোরক তথ্য। সিএনএন এর এক প্রতিবেদন অনুযায়ী চীন গোপনে ইরানকে অত্যাধুনিক বিমান বিধ্বংসী ব্যবস্থা বা ম্যান প্যাডস ক্ষেপণাস্ত্র সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। এই প্রযুক্তি মার্কিন যুদ্ধ বিমানগুলোর জন্য মরণ ফাঁদ হয়ে উঠতে পারে। সম্প্রতি ইরানের আকাশসীমায় একটি মার্কিন F-15 যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা এই জল্পনাকে আরও জোরালো করেছে। যদিও চীন আনুষ্ঠানিকভাবে অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে ইরানের হাতে চীনের তৈরি প্রযুক্তির উপস্থিতি এখন আর গোপন কিছু নয়। এই জটিল সমীকরণে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও চরম আকার ধারণ করেছে। ইসরায়েল মনে করছে, ইরান যদি চীনের কাছ থেকে উন্নত প্রযুক্তি ও সামরিক সহায়তা পায়, তবে তা তাদের জন্য অস্তিত্বের সংকট হয়ে দাঁড়াবে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারানোর ভয় এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে রুখতে ইসরায়েল চাইছে ওয়াশিংটন যেন আরও কঠোর অবস্থান নেয়। অন্যদিকে চীন ও রাশিয়ার সাথে ইরানের এই কৌশলগত মৈত্রী ইসরায়েলের আঞ্চলিক আধিপত্যের ওপর বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে। ওয়াশিংটন ও বেইজিংয়ের এই অবরোধের মাঝে ইরান এখন অনেকটা আত্মবিশ্বাসের সাথেই নিজের অবস্থান ধরে রেখেছে। মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চীন বড় অঙ্কের তেল কিনছে, যা তেহরানের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। ফলে মার্কিন নৌ অবরোধের চাপ খুব একটা প্রভাব ফেলছে না। ট্রাম্প যদিও ভেনেজুয়েলার মতো ইরানে নৌ অবরোধের হুমকি দিয়ে রেখেছেন, কিন্তু চীনের সরাসরি সামরিক ও কূটনৈতিক সমর্থনের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা মার্কিন বাহিনীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের সর্বোত্তম ও চূড়ান্ত চাপের নীতি, অন্যদিকে চীন রাশিয়ার ছত্রছায়ায় থাকা ইরানের আপোষহীন মনোভাব। এই দ্বৈরথ কেবল ইরান ও আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন বিশ্বকে দুই মেরুতে বিভক্ত করে ফেলছে। পাকিস্তান শান্তি ফিরিয়ে আনার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতে কোনো পক্ষই নমনীয় হওয়ার লক্ষণ দেখাচ্ছে না।
চীন কি আসলে এই যুদ্ধের ঝুঁকি নেবে, নাকি ট্রাম্প তার কঠোর অবস্থান থেকে সরে আসবে? উত্তরটি এখন সময়ের ওপর নির্ভর করছে। এই ভূ রাজনৈতিক দাবার বোর্ডে ইসরায়েলের নিরাপত্তা, চীনের অর্থনৈতিক স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যের লড়াই মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে রহস্যময় ও ক্ষমতাধর বিমান কোনো সাধারণ যাত্রীবাহী বিমান নয়, বরং স্বয়ং আমেরিকার সুরক্ষার শেষ ভরসা ডুমসডে প্লেন বা মহাপ্রলয়ের উড়োজাহাজ। আনুষ্ঠানিকভাবে একে বলা হয় বোয়িং E-4B। যখন পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে পারমাণবিক বোমার আঘাতে চারপাশ ছিন্ন ভিন্ন, তখনও আকাশে অজেয় ডানা মেলে উড়ে বেড়ায় এই দানবীয় বিমান। এটি এমন এক যুদ্ধ বিমান যার মোকাবেলা করার ক্ষমতা বর্তমান বিশ্বের খুব কম সামরিক শক্তিরই আছে। 1974 সালে স্নায়ুযুদ্ধের চরম উত্তেজনার সময় এই বিমানকে সামরিক বাহিনীতে যুক্ত করা হয়। এর মূল লক্ষ্য ছিল একটাই, যে কোনো বিপর্যয় বা পারমাণবিক হামলার মুখে যখন স্থলভাগের সব কমান্ড সেন্টার অকেজো হয়ে যাবে, তখন এই বিমানটি আকাশে ভেসে থাকা একটি ভ্রাম্যমাণ পেন্টাগন বা কমান্ড সেন্টার হিসেবে কাজ করবে। স্থলভাগের কমান্ডগুলো ধ্বংস হলেও এই বিমানটি আকাশ থেকেই রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ ধরে রাখবে। এই বিমানের ক্ষমতা কল্পনাকেও হার মানায়। এটি একটানা 7 দিন আকাশে উঠতে পারে। মাঝ আকাশে জ্বালানি নেওয়ার অবিশ্বাস্য সক্ষমতার কারণে এটি টানা 7 দিন পর্যন্ত আকাশেই টিকে থাকতে পারে। এর 4টি শক্তিশালী ইঞ্জিন 24 ঘন্টায় উড্ডয়নের জন্য প্রস্তুত থাকে। বিপদের সংকেত পাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটি রানওয়ে ছাড়তে সক্ষম। বিমানের সবচেয়ে বড় শক্তি হলো এর প্রতিরক্ষা। পারমাণবিক বিস্ফোরণের সময় যে ভয়ঙ্কর তাপ এবং ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি হয়, এই বিমান তা অনায়াসে সহ্য করতে পারে। এর শরীরে এমন বিশেষ আবরণ এবং প্রযুক্তি যুক্ত আছে যা বিকিরণ বা তড়িৎ চৌম্বকীয় আক্রমণের মুখেও এর ভেতরের কম্পিউটার এবং মিশন সিস্টেমকে সচল রাখে। এর ভেতরে রয়েছে 67টি শক্তিশালী অ্যান্টেনা, যা দিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা সাবমেরিন, যুদ্ধ জাহাজ বা সামরিক ঘাঁটির সঙ্গে মুহূর্তের মধ্যে গোপন যোগাযোগ করা সম্ভব। 111 জন ক্রু সদস্য নিয়ে চলা এই বিমানে রয়েছে হাইটেক কমান্ড এরিয়া, সম্মেলন কক্ষ, ব্রিফিং রুম এবং উন্নত যোগাযোগ এলাকা। সংকটকালে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী এবং জয়েন্ট চিফস অফ স্টাফ এই বিমানে বসেই যুদ্ধের কৌশল নির্ধারণ করেন এবং পরমাণু অস্ত্র ছোড়ার নির্দেশ দিতে পারেন। অনেকে একে প্রেসিডেন্টের যাতায়াতের বিমান এয়ারফোর্স 1 এর সঙ্গে গুলিয়ে ফেলেন, কিন্তু মনে রাখবেন এয়ারফোর্স 1 হলো প্রেসিডেন্টের আরামদায়ক ভ্রমণ বিমান, আর ডুমসডে প্লেন হলো যুদ্ধের ময়দানে ভেসে থাকা এক অজেয় সামরিক দুর্গ। বর্তমানে আমেরিকার কাছে এই শ্রেণীর 4টি বিমান রয়েছে, তবে ক্রমবর্ধমান সাইবার এবং আধুনিক নিরাপত্তা হুমকির কথা মাথায় রেখে আমেরিকা এখন বোয়িং 747-8 মডেলের বিমানগুলোকে সংস্কার করে এই বহরকে আরও আধুনিক করার কাজ শুরু করেছে। এই প্রজেক্টের জন্য ব্যয় করা হচ্ছে প্রায় 13 বিলিয়ন বা 1300 কোটি মার্কিন ডলার। রাশিয়া বাদে পৃথিবীর আর কোনো দেশের হাতে এমন বিশেষায়িত কমান্ড বিমান থাকার তথ্য নেই। ডুমসডে প্লেন কেবল একটি বিমানের নাম নয়, এটি পৃথিবীর বুকে এক চরম আতঙ্ক আর সুরক্ষার শেষ প্রতীকের নাম। ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার সময় বা সাম্প্রতিক বিভিন্ন ভূ রাজনৈতিক সংকটে যখনই ওয়াশিংটনের আকাশে এই দানবীয় বিমানকে উঠতে দেখা গেছে, তখনই বিশ্বজুড়ে এক অজানা শঙ্কা কাজ করেছে। কারণ এই বিমানের আকাশে থাকার অর্থই হলো পৃথিবী এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। সাগর পৃষ্ঠে এখন বারুদের গন্ধ। পারস্য উপসাগরের নীল জলরাশি যে কোনো মুহূর্তে আগুনের গোলার মতো উত্তপ্ত হয়ে উঠতে পারে। বিশ্ব অর্থনীতির লাইফলাইন বা প্রধান রক্তনালী হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নৌ অবরোধ। আর এই অবরোধের ঠিক বিপরীতে দাঁড়িয়ে ইরান গর্জে উঠেছে, একটি মাত্র সংকেতেই অচল করে দেয়া হবে বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থা। এমন পরিস্থিতির ভয়াবহতায় পিঠ দেয়ালে ঠেকে গেছে সৌদি আরবের। রিয়াদের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ ওয়াশিংটনের এই শক্তি প্রদর্শনের মাসুল তাদেরই গুনতে হতে পারে লোহিত সাগরের অতল গহ্বরে। যুক্তরাষ্ট্রের এই কঠোর অবরোধের লক্ষ্য ছিল ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই রণকৌশল এখন বুমেরাং হওয়ার পথে। রিয়াদ থেকে অত্যন্ত সতর্কবার্তা পাঠানো হয়েছে হোয়াইট হাউসে, অবরোধ শিথিল করুন, আলোচনার টেবিলে ফিরুন। কিন্তু কেন এত ভয় সৌদি আরবের? উত্তর লুকিয়ে আছে মানচিত্রের একটি সরু বিন্দুতে, বাব আল মানদেব।
হরমুজ প্রণালী বন্ধ করলে ইরান যে হাত গুটিয়ে বসে থাকবে না তা রিয়াদ ভালো করেই জানে, আর তাদের প্রতিশোধের আগ্নেয়গিরি এবার বিস্ফোরিত হতে পারে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেবে। এই সংকীর্ণ পথটি সৌদি আরবের তেল রপ্তানির চূড়ান্ত লাইফলাইন। 6 সপ্তাহের যুদ্ধে ইরান ইতিমধ্যে প্রমাণ করেছে তারা হরমুজ অচল করে দিতে সক্ষম, আর এখন সেই সক্ষমতা যদি বাব আল মানদেবে প্রয়োগ করা হয় তবে সৌদি অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়বে। বিপদের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বাব আল মানদেব উপকূলের বিশাল অংশ এখন তাদের কবজায়। গাজা যুদ্ধের উত্তাল সময়ে হুথিরা বারবার এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে আতঙ্ক সৃষ্টি করেছে। নিউ আমেরিকা পলিসি ইনস্টিটিউটের ইয়েমেন বিশেষজ্ঞ অ্যাডাম ব্যারনের মতে, ইরান যদি লোহিত সাগরের এই রুদ্ধদ্বার বন্ধ করতে চায় তবে হুথিরাই তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। ইরান শুধু ইশারা দিচ্ছে, আর হুথিরা গাজা ইসরায়েলের যুদ্ধের বদলা হিসেবে এই পথ বন্ধ করার হুমকি দিয়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতির হুঁশিয়ারিটি যেন সরাসরি ডায়নামাইটের বিস্ফোরক। তিনি সোজা জানিয়ে দিয়েছেন তেহরান বাব আল মানদেবকে হরমুজ প্রণালীর মতোই গুরুত্ব দেয়। হোয়াইট হাউস যদি তাদের বোকার মতো ভুল অব্যাহত রাখে তবে বিশ্ব এক ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়বে। এদিকে ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ তাসনিম বার্তা সংস্থা হুমকি দিয়েছে পারস্য উপসাগরে তাদের বন্দরগুলো অনিরাপদ হলে এই অঞ্চলের আর কোনো বন্দরই নিরাপদ থাকবে না। পরিস্থিতি এখন এক চূড়ান্ত অনিশ্চয়তার মুখে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান হরমুজ উন্মুক্ত থাকুক যাতে ইরান কাউকে জিম্মি করতে না পারে, কিন্তু বাস্তবে উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ওয়াশিংটন আসলে পুরো অঞ্চলকে এক আত্মঘাতী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের আজ এখন মধ্যপ্রাচ্যের প্রতিটি বালুকণায় দীর্ঘদিনের অঘোষিত সমঝোতা চূর্ণ বিচূর্ণ। একদিকে যুক্তরাষ্ট্রের জেদ, অন্যদিকে ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই। এই দুই দানবের লড়াইয়ের মাঝে পড়ে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর দীর্ঘমেয়াদী জ্বালানি কৌশল এখন ছাই হওয়ার দোরগোড়ায়। তারা এখন বুঝতে পারছে যুদ্ধের দামামায় কোনো সমাধান নেই, বরং আলোচনার টেবিলে দ্রুত ফিরে আসাই এই মুহূর্তের একমাত্র বাঁচার পথ। সময়ের ঘড়ি টিকটিক করছে, বিশ্ববাজারের তেলের দাম বাড়ছে পাল্লা দিয়ে। হরমুজ থেকে বাব আল মানদেব, গোটা মধ্যপ্রাচ্য এখন একটি মাত্র ভুল বারুদের অপেক্ষায়, আর সেই ভুলটি হয়ে গেলে বিশ্ব অর্থনীতি আর কখনোই আগের মতো ফিরে আসবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মহা সমারোহে যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছেন, ঠিক তখনই পর্দার আড়ালে দানা বাঁধছে এক নতুন ও আরও ভয়ঙ্কর সংঘাতের বীজ। কাগজে কলমে শান্তি চুক্তির কথা বলা হলেও বাস্তবে ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও স্ববিরোধী বক্তব্য পুরো অঞ্চলকে এক মহাপ্রলয়ের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। শান্তি চুক্তি সই হওয়ার প্রথম 12 ঘন্টার মধ্যে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের তেল শোধনাগারগুলোতে একের পর এক রহস্যময় হামলা হয়েছে। ইরান দাবি করেছে ইসরায়েল ও আমেরিকা আগে তাদের তেল শোধনাগারে হামলা চালিয়েছে, যার প্রতিশোধ হিসেবে তারা উপসাগরীয় দেশগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র বৃষ্টি বর্ষণ করেছে। কিন্তু পেন্টাগন সরাসরি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে ইরানের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও কমান্ড সেন্টারের ব্যর্থতার কারণেই হামলাগুলো থামছে না। যুদ্ধের এই ভুতুড়ে পরিস্থিতি সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রবিন্দু এখন লেবানন। পাকিস্তানি মধ্যস্থতাকারীরা দাবি করেছেন এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু ইসরায়েল এই দাবিকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন লেবাননে তাদের অভিযান থামবে না, উল্টো ইসরায়েল তাদের হামলার তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। লেবানন রেড ক্রসের তথ্যমতে যুদ্ধবিরতি ঘোষণার পর সেখানে 80 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে লেবাননে ইসরায়েলের এই আগ্রাসন চলতে থাকলে তারা পুনরায় যুদ্ধের পূর্ণ শক্তিতে ফিরে আসবে এবং হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেবে। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রধান শর্ত ছিল বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী খুলে দেয়া, কিন্তু এখানেও শুরু হয়েছে চরম বিভ্রান্তি। ট্রাম্প বলছেন প্রণালী এখন উন্মুক্ত, কিন্তু ইরান বলছে অন্য কথা। তাদের সাফ কথা, যে কোনো জাহাজ পার হতে হলে ইরানি সামরিক বাহিনীর অনুমতি নিতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ টোল বা শুল্ক দিতে হবে। ট্রাম্প আবার অদ্ভুত এক দাবি তুলেছেন যে আমেরিকা ও ইরান মিলে যৌথভাবে এই টোল ব্যবস্থা পরিচালনা করতে পারে। এই স্ববিরোধী বক্তব্য বিশ্ব অর্থনীতিতে চরম অস্থিরতা তৈরি করেছে।
আলোচনার টেবিলে বসার আগেই দুই পক্ষ দুই মেরুতে অবস্থান করছে। ইরান তাদের 10 দফা দাবি পেশ করেছে, যার মধ্যে রয়েছে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ পাওয়া। ট্রাম্প প্রথমে একে গ্রহণযোগ্য ভিত্তি বললেও পরে ভোল পাল্টে আমেরিকার 15 দফার কথা বলছেন। ট্রাম্প কড়া ভাষায় জানিয়েছেন ইরানের মাটিতে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে না এবং তাদের মজুত করা সমস্ত পারমাণবিক ধুলো আমেরিকা খুঁড়ে বের করে নিয়ে আসবে। ইসরায়েলের অভ্যন্তরে এবং আমেরিকার রিপাবলিকান শিবিরে এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিনেটর লিন্ডলে গ্রাহাম এবং খোদ নেতানিয়াহু এই চুক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC হুঁশিয়ারি দিয়েছে যে তাদের হাত এখনও বন্দুকের ট্রিগারে রয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনো যুদ্ধের প্রস্তুতি গুটিয়ে ফেলেননি। তারা পরিষ্কার জানিয়েছেন এটি কোনো স্থায়ী শান্তি নয়, বরং কেবল একটি বিরতি। ইরান একচুল বিচ্যুত হলেই মুহূর্তের নোটিসে আবার শুরু হবে বিধ্বংসী লড়াই। মধ্যাঞ্চলের রণাঙ্গনে এবার আগুনের বৃষ্টি নামালো ইরান। 7 এপ্রিল 2026 দিনটি ইতিহাসের পাতায় খোদাই হয়ে থাকবে এক ভয়াবহ রণকৌশলের সাক্ষী হিসেবে। দীর্ঘদিনের উত্তেজনার পর ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC প্রথমবারের মতো তাদের তুরুপের তাস টুইন মিসাইল লঞ্চ সিস্টেম বা দ্বৈত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা যুদ্ধের ময়দানে নামিয়েছে। এর ফলে ইসরায়েলের বুক চিরে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের সংখ্যা মুহূর্তেই দ্বিগুণ হয়ে গেছে। IRGCর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের এই নতুন ধাপের ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন ফাতা এবং খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের জন্য এখন নতুন টুইন লঞ্চার ব্যবহার করা হচ্ছে। এর অর্থ হলো আগে যেখান থেকে একটি ক্ষেপণাস্ত্র আসতো, এখন সেখান থেকে একসাথে দুটি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে। অপারেশন ট্রু প্রমিস 4 এর 99তম তরঙ্গে এই বিধ্বংসী প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের ওপর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে দেওয়া হয়েছে। ইরানের এই অভাবনীয় হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের 30টিরও বেশি কৌশলগত পয়েন্ট। খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের নির্ভুল নিশানায় আঘাত হানা হয়েছে রিশন লেজিয়ন, পেতা তিকভা, বীরশেবা এবং খোদ রাজধানী তেলাবিবের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে। ইরানি কর্মকর্তারা একে হেয়ালি অপরাধের যোগ্য জবাব হিসেবে বর্ণনা করছেন। এই হামলা কেবল সামরিক স্থাপনাতেই সীমাবদ্ধ নেই। ইসরায়েলের শিল্পাঞ্চল এবং প্রধান অবকাঠামোগুলো এখন ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল গত 28 ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অতর্কিত হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করে। সেই অপূরণীয় ক্ষতির বদলা নিতেই ইরান শুরু করে তাদের পেজ টার্নিং বা ইতিহাস বদলে দেওয়া অভিযান অপারেশন ট্রু প্রমিস 4। ইরানের পক্ষ থেকে একটি কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। IRGC স্পষ্ট জানিয়েছে তারা বেসামরিক মানুষকে লক্ষ্য করে প্রথম হামলা চালায় না, কিন্তু ইসরায়েলের সামরিক ও অবকাঠামোগত কেন্দ্রগুলো এখন আর নিরাপদ নয়। অধিকৃত অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে সামরিক ও শিল্প এলাকাগুলো খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর ইঙ্গিত একটাই, ইসরায়েলি অর্থনীতির মেরুদণ্ডে আঘাত। এরই মধ্যে ইসরায়েলের জ্বালানি ও বিদ্যুৎ খাতের উপর বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সামরিক ঘাঁটির পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র এবং বন্দরগুলোতে আঘাত হানছে। পাল্টা হিসেবে ইসরায়েল যখন ইরানের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালাচ্ছে, তখন ইরান তাদের নতুন টুইন লঞ্চার দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যুহ বা আয়রন ডোমকে রীতিমতো দিশেহারা করে দিয়েছে। একসাথে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রে হিমশিম খাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবল ধোঁয়ার কুণ্ডলী আর ক্ষেপণাস্ত্রের গগন বিদারী গর্জন। একদিকে ইরানের নতুন প্রযুক্তির দাপট, অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টা হামলার হুমকি। সব মিলিয়ে বিশ্ব এখন এক মহা প্রলয়ের সাক্ষী হতে যাচ্ছে। ব্রিগেডিয়ার মুসাভির ভাষায় যুদ্ধের নতুন ধাপ শুরু হয়েছে। এখন প্রতিটি আঘাত হবে দ্বিগুণ শক্তিশালী। বারুদের গন্ধে দম বন্ধ করা এই পরিস্থিতিতে পুরো পৃথিবী তাকিয়ে আছে রণক্ষেত্রের দিকে। ইরানের এই টুইন লঞ্চার কৌশল কি ইসরায়েলের প্রতিরক্ষা দেয়াল পুরোপুরি ভেঙে দেবে, নাকি লড়াই মোড় নেবে এক পারমাণবিক ধ্বংসযজ্ঞের দিকে? সময় যত গড়াচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে ধ্বংসের বিভৎসতা। উত্তেজনার পারদ এখন আকাশচুম্বী, আর শান্তির আশা ধুলোয় মিশে যাচ্ছে ক্ষেপণাস্ত্রের আঘাতে।